সাবধানে নৌকা চালাও গো মাঝি দাদা, যা ঢেউ উঠেছে, বেশ ভয় ভয় লাগছে। নদীর জল ফুলে উঠে নৌকার দুলুনি বাড়িয়ে দিয়েছে। মাঝি দাদা একগাল হেসে বলে, বেশি ভয় পাবেন নেকো বাবু, এসব তো রোজকের ব্যাপার। এই ঝড় ঝঞ্ঝা ঢেউ জোয়ার ভাটা নিয়ে আমাদের থাকতে হয়, তবু চিন্তে করবেন নেকো, আমি সাবধানেই চালাচ্ছি। পরাণ মাঝি। শান্তিপুর থেকে মায়াপুর যেতে যে ঘাট থেকে নৌকায় উঠতে হয়, সেই ঘাটেই সে নৌকা চালায়। পরাণ মাঝির পদবী কি তা কেউ কোনোদিন জানার চেষ্টাও করেনি। ছেলে বুড়ো তাকে সবাই পরাণ মাঝি বলেই চেনে। সব সময় মুখে একগাল হাসি, সময় ভালো থাক কিংবা না থাক, তার মুখে হাসি লেগেই আছে। শুধু আজ থেকে নয়, সে নৌকা চালাচ্ছে 40 বছরের বেশি হয়ে গেছে। সেই কবে ছোটবেলায় বাবার হাত ধরে নৌকা চালানোর খুঁটিনাটি সব শিখেছিল, তখন তার বয়স ছিল 9 বা 10 বছর। বাবা তাকে শিখিয়েছিল যেসব যাত্রীরা নৌকায় ওঠেন তারা সবাই ভগবান, তাদের সুরক্ষার দায়িত্ব একজন মাঝির। নিজের যান যায় যাক, কিন্তু যাত্রীরা যেন সবাই সুরক্ষিত থাকে। পরাণ মাঝির বয়স যখন 15 বছর, হঠাৎ তার বাবা মারা যায়। তারপর থেকে সে একার হাতে নৌকা চালায়। একটা অ্যাসিস্ট্যান্ট আছে বটে, কিন্তু পরাণ মাঝির কাছে নিতান্তই শিশু। বাবা মারা যাওয়ার আরো বছর 5 পর তার মাও মারা যায়। তারপর থেকে সে ঘরে কম, নৌকায় বেশি সময় দিত। একা একা ঘরে থাকতে ভালো লাগতো না তার। এইভাবে বছর 10 কাটানোর পর পাড়া প্রতিবেশীরা জোর করেই তার বিয়ে দেয়। তার স্ত্রী বাপ মা মরা মেয়ে, দিদি জামাইবাবুর কাছে মানুষ। পরাণ শুনেছে তার শ্বশুর মশাই মাঝিই ছিল। কোনো এক দুর্ঘটনায় শ্বশুর শাশুড়ি দুজনেই মারা যায়। পরাণের স্ত্রীর বয়সও বেশি নয়, পরাণের থেকে বছর 15 ছোট হবে, কিন্তু দেখলে তাকে কেউ বলবে সে ঘরের A to Z সব কাজ করে। পরাণেরও খুব সেবা যত্ন করে, আর তার শরীর স্বাস্থ্যের দিকেও নজর রাখে। বিয়ের কিছুদিন পর পরাণের শরীর খারাপ হয়েছিল। সে রোজকার কাজে যেতে পারছিল না। তখন সেই আর্থিক অনটনের মধ্যেও পরাণের স্ত্রী না খেয়ে সেই খাবার পরাণের মুখে তুলে দিত এবং দিন রাত পরাণের সেবা করত। তাকে অনেক কষ্টে চাঙ্গা করতে পেরেছিল সে। তার বছর খানেক পর তার একটা পুত্র সন্তান হয়। পরাণ একগাল হেসে বলেছিল, আমার নৌকার হাল ধরার লোক এসে গেল। সে মনে মনে বলল, আর 10-12 বছর পর থেকেই ছেলে তার সঙ্গে নদীতে যাবে আর নৌকা চালানোর তালিম নেবে তার কাছ থেকে। ছেলে হবার পর পরাণ ও তার স্ত্রী ছেলে মানুষ করার জন্য ব্যস্ত হয়ে পড়লেও দুজনের দুজনের প্রতি ভালোবাসা একটুও ভাটা পড়েনি। তারা এখনো দুজন দুজনকে চোখে হারায়। সেই পরাণের এখন যত মাথা ব্যথা তার ছেলে হারানকে নিয়ে। 13-14 বছরের ছেলে, কোথায় বাবার সঙ্গে নদীতে যাবি, নৌকার হাল ধরবি, তা নয় ছেলের একই জেদ, পড়াশোনা করবে। ওর নাকি নৌকা চালাতে ভালো লাগে না। কত ছেলে স্কুলে যায় পিঠে ব্যাগ নিয়ে, ওরও তো যেতে ইচ্ছা করে। বাবা মা তো দিশেহারা, মাঝির ছেলে মাঝি হবে, এটাই তো বংশের রীতি। আমাদের মাঝিদের বংশে পড়াশোনা কেউ করে না, ওটা একমাত্র বড় লোকেদের জন্য। আমরা দিন আনা দিন খাওয়া মানুষ, আমাদের জন্য পড়াশোনা নয়। পরাণ প্রায় আর্তনাদের মতো করে ছেলেকে বোঝাতে থাকে। তার মুখের হাসি তখন কোথায় মিলিয়ে গেছে। পরাণের স্ত্রীও ছেলেকে বোঝায়, তুই এখন পড়াশোনা করলে ঘরের সংসার চলবে কি করে? তোর বাবার বয়স হয়েছে, এখন তো তোকে সব দায়িত্ব নিতে হবে, তবেই বাবার কাজের ভার কমবে। এই দেখ না, তোর বাবার শরীরটা আস্তে আস্তে কেমন ভেঙে যাচ্ছে। কিন্তু হারানের সেই একই জেদ, যাই ঘটে যাক সে বই নিয়ে স্কুলে পড়তে যাবে। নৌকার হাল ও কিছুতেই ধরবে না।
তবু বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে বলে স্কুল ছুটি থাকলে সে বাবার সঙ্গে নদীতে যাবে। অগত্যা বাবাকে মেনে নিতে হলো ছেলের এই অদ্ভুত আবদার। কিন্তু মন তার সায় দেয় না। ছেলে যে একটা বড় ধরনের ভুল করতে চলেছে। ছেলে স্কুলে যাওয়া শুরু করে। বাবাই তাকে সামনের একটা সরকারি স্কুলে ভর্তি করে দিয়েছে। কিন্তু ছেলের ওরকম ছেলে মানুষই চিন্তা দেখে পরাণ কেমন যেন বিমর্ষ হয়ে থাকে। এইভাবে মাস 6 কেটে যায়। একদিন ভোরবেলা নদীতে যাওয়ার সময় পরাণ গিন্নিকে বলে, শরীরটা কেমন যেন ভালো লাগছে না, মাথাটা সামান্য ঘুরছে, একটু ঠান্ডা জল নিয়ে মাথায় দাও তো। পরাণের স্ত্রী সঙ্গে সঙ্গে মাথায় ঠান্ডা জল ঢেলে তারপর গামছা দিয়ে মাথা মুছিয়ে দেয়। পরাণকে বলে, আজ নদীতে যাওয়ার দরকার নেই, ঘরে একটু বিশ্রাম নাও। পরাণ বলে, না গো, একদিন নদীতে না গেলে সংসারের খরচ আসবে কি করে? তুমি আর কত খাটবে? পরাণের স্ত্রী আর বাধা দেয় না। সত্যি তো, পরিবারে রোজগার করার লোক তো একজনই। পরাণ নদীতে চলে যায়। প্রায় 1 ঘন্টা পর একজন মাঝি হন্তদন্ত হয়ে ছুটে এসে হারানের মাকে জানায় যে পরাণ নাকি নৌকায় ওঠার সময় মাথা ঘুরে পড়ে গেছে। নদীর ধারে অনেক লোকজন জমে গেছে, তুমি তাড়াতাড়ি এসো। হারান সবে ঘুম থেকে উঠেছে। ছেলে আর তার মা পড়িমরি করে ছুটল নদীর ধারে। মাঝিরা তখন পরাণকে নদীর চর থেকে সরিয়ে নদীর ধারে থাকা একটা ছোট্ট মন্দিরের দালানে শুইয়ে দিয়েছে। ডাক্তারবাবুকে খবর দেয় মাঝিরা। ডাক্তার এসে পরাণের নাড়ি টিপে বলে যে সে আর বেঁচে নেই। বউ, ছেলে, পাড়া প্রতিবেশীরা তখন কান্নায় ভেঙে পড়ে। মাঝিরা পরাণের নিসার দেহটা প্রথমে পরাণের বাড়িতে নিয়ে যায়, তারপর সেখান থেকে সোজা শ্মশানে। শেষকৃত্য সম্পন্ন করে যখন ছেলে ফিরল তখন বিকেল হয়ে গেছে। ছেলের গলায় কাঁচা দেখে তার মা আবার কান্নায় ভেঙে পড়ে। প্রতিবেশীরা তাকে সামলায় আর ছেলেকে পরামর্শ দেয় যে বাবার কাজ মিটে গেলে সে যেন নদীতে যায়, সংসারের হাল তো তাকেই ধরতে হবে। তাই পড়াশোনা ছেড়ে সে যেন নৌকার হাল ধরে। কথাগুলো খুব একটা পছন্দ হয় না হারানের। সে ঘরের ভিতর চলে যায়। বাবার কাজ মিটে গেলে তার মা হারানকে বলে, এবার বাবার নৌকায় তোকেই তো উঠতে হবে, বাবার অবর্তমানে ছেলেই তো নৌকার হাল ধরবে, আর তা দিয়েই আমাদের সংসার চলবে। হারান তার মাকে বলে, চিন্তা করো না মা, আর মাত্র 5 বছর তুমি কষ্ট করে নাও, আমি একটা চাকরি পেলে আর কষ্ট হবে না। মা তাকে বলে, এখন সংসার চলবে কি করে, তোর পড়ারও তো খরচ আছে। হারান কোনো উত্তর দেয় না। তার মা তাকে কিছু বলে না, সে একটা অবুঝ ছেলে। মা মনে মনে বলে, যখন বুঝবে তখন যেন দেরি না হয়ে যায়। পাড়ার মাঝি মাল্লারা তখন পরাণের নৌকাটি পরাণের বাড়ি নিয়ে আসে। তারা সেটি উঠোনের এক কোণে উল্টে রেখে যায়। মা পাশের একটা বাড়িতে বাসন মাজার কাজ পেয়েছে। কাজ থেকে ফিরে নিজের বাড়ির পিছন দিকে দেয়ালে ঘুঁটেও দেয়। সেই ঘুঁটে বিক্রি করে আর বাসের বাড়ির বাসন মেজে যা হয় তাতে কোনো রকমে মা ও ছেলের সংসার চলে যায়। পরাণ থাকতে কোনোদিন হারানের মা এই কাজ করতো না, বা পরাণ তাকে করতেও দিত না। সকাল থেকে সন্ধে পর্যন্ত হাড় ভাঙা খাটুনির পর সন্ধেবেলা উনুনের ধারে বসে রাতের খাবার তৈরি করত। হারানকে খেতে দেওয়ার পর যা যত সামান্য থাকতো সে নিজে খেত। কোনো দিন তাকে উপোসও থাকতে হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত মায়ের এই হাড় ভাঙা খাটুনি হারান দেখতো কিনা জানা নেই, কিন্তু প্রতিবেশীরা সবাই দেখে খুব আহাউহু করত, আর তাদের এইভাবে বিপদে ফেলে পরাণ চলে যাওয়ায় খুব আফসোসও করত। হারানের সামনেই পরীক্ষা। একদিন দুপুরে ঘরে পড়তে পড়তে কখন যেন ঘুমিয়ে পড়েছিল। ঘুমিয়ে ঘুমিয়ে হারান স্বপ্ন দেখে
তার বাবা যেন তাদের উঠোনে থাকা উল্টোনো নৌকার উপর বসে নিম দাঁতন দিয়ে দাঁত মাজছে আর হারানের দিকে চেয়ে খিকখিক করে হাসছে। হারান সেই দিকে তাকাতেই বাবা বলে, হারান, কেমন নেকাপড়া হচ্ছে? হারান বলে, ভালো। কিন্তু বাবা তুমি? বাবা উত্তর দেয়, আমি খুব কষ্টে আছি রে বাবা, একা একা আমার আর ভালো লাগছে না। আসলে বছর 20-22 তোর মাকে নিয়ে সংসার করেছি তো, তাই তোর মাকে ছেড়ে আমার আর ভালো লাগছে না। তাই আমি এসেছি তোর মাকে নিয়ে যেতে। চমকে উঠে হারান বলে, বলো কি বাবা, তুমি চলে গেলে, এখন মাকে নিয়ে গেলে আমি থাকবো কি করে? তুমি চলে যাও বাবা, মাকে আমি তোমার সাথে যেতে দেব না। হারানের বাবা আবার খিকখিক করে হেসে বলে, তোর মায়ের কষ্ট আমি আর দেখতে পারছি না রে বাবা। আমি বেঁচে থাকতে তোর মাকে তো এত কষ্ট করতে হতো না। তুইও তো নৌকার হাল ধরলি না, তাই সংসার চালানোর জন্য তোর মাকে এত হাড় ভাঙা কষ্ট করতে হচ্ছে। আমি চলে যাওয়ার পর তুই তো তোর মাকে ভালো রাখতে পারিসনি, তাই তোর মাকে আজকে আমি নিয়ে যাব। তোর মা আমার কাছে খুব ভালো থাকবে, তাই আমার সোনা বাবা, আমায় দয়া করে বাধা দিস না। ছেলের হঠাৎ ঘুম ভেঙে যায়, ধর্মর করে উঠে বসে, গায়ের গেঞ্জিটাও ঘামে ভিজে গেছে। ওহ, এতক্ষণ সে স্বপ্ন দেখছিল? বাবার কথাটা কানে বাজছে, তোর মাকে তো তুই ভালো রাখতে পারিসনি। সন্ধে হয়ে গেছে, মা তো এতক্ষণে উনুনে আঁচ দিয়ে খাবার করতে বসে যেত, কিন্তু মাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। সে জোরে জোরে মা মা বলে ডাকতে থাকে, কিন্তু মায়ের সাড়া না পেয়ে সে দৌড়ে উঠোনে চলে আসে। দেখে উঠোনের কোণে যেখানে নৌকাটা উল্টানো ছিল, তার পাশেই কাঁঠাল গাছের গোড়ায় হেলান দিয়ে তার মা বসে আছে। হারান মা মা বলে গায়ে হাত দিতেই মায়ের শরীরটা মাটিতে পড়ে গেল। হারান চিৎকার করে পাড়া প্রতিবেশীদের ডাকলো, কে কোথা আছো, একবার এসো না, আমার মা মরে গেছে। প্রতিবেশীরা দৌড়ে এসে দেখে সত্যি পরাণের বউটার বেঁচে নেই, সে হারানকে ছেড়ে চলে গেছে। প্রতিবেশীদের মধ্যে কানাঘুষো শোনা গেল, বউটা মরে বেঁচে গিয়েছে, ছেলেটা তো নিষ্কর্মা, কিছুই করতো না, মাকেই সব কাজ করতে হতো। ভগবান ঠিকই করেছেন, এত নিষ্কর্মা ছেলের ঠিক শাস্তি হয়েছে। এখন কত করবি কর, নেকা পড়া। মা মারা গিয়েছে 15 দিন হয়ে গিয়েছে। মায়ের পারলৌকিক ক্রিয়া শেষ করার পরের দিন মাঝিদের সাহায্যে হারান বাড়ির উঠোনে থাকা নৌকাটি আবার নদীতে ভাসিয়েছে। মা মারা যাওয়ার পর যতদিন ঘরে থেকেছে ততদিন মনে হয়েছে শুধুমাত্র লেখাপড়া করতে গিয়ে তার দুনিয়াটা শেষ হয়ে গিয়েছে। বাবা শরীর খারাপ নিয়ে নদীতে গিয়েছিল বলেই সে বাবাকে হারিয়েছে। মাও তো সারাদিন খাটতো, তবু সে মাকে সাহায্য করার প্রয়োজন মনে করেনি, বরং সে বই নিয়ে বসে থেকেছে। নৌকা নিয়ে বের হওয়ার আগেই সে বই, স্কুল ড্রেস, ব্যাগ সব আবর্জনা স্তূপে ফেলে এসেছে, আর কোনোদিন সেই বই হাতে করবে না সে। নৌকা নিয়ে নদীতে নামতেই মাঝিদের মধ্যে উল্লাস দেখে কে, পরাণের ছেলে হারান আজ পরাণের জায়গা নিতে চলেছে। বৃদ্ধ মাঝিরা সবাই এসে হারানকে আশীর্বাদ করে। অবশেষে হারান নৌকা নিয়ে নদীতে নামলো। যেহেতু সে নৌকা চালাতে খুব একটা পারদর্শী নয়, তাই দুজন দক্ষ মাঝিও হারানের সঙ্গে সবসময় থাকে। পুরনো দিন, বইপত্তর, পড়াশোনা, স্কুল সব ভুলে হারান নিজের চেষ্টায় 6 থেকে 8 মাসের মাথায় একজন দক্ষ মাঝি হয়ে উঠল। যেসব মাঝিরা হারানকে সাহায্য করতে তার সঙ্গে ছিল, তারাও আনন্দে হারানকে নৌকার সব দায়িত্ব দিয়ে নিজেদের নৌকায় ফিরে গেল। হারানও সহজভাবে যাত্রীদের এপার থেকে ওপার করতে লাগলো। একদিন হারানের নৌকা যখন নদীর মাঝ বরাবর, তখন উঠল প্রচন্ড ঝড়। নদীর জল ভয়ঙ্কর ভাবে ফুলে উঠল।
নদীর জল উথাল পাতাল করে নৌকাটিকে একবার এদিক কাত করে দেয়, তো আবার ওদিকে। যাত্রীরা ভয়ে কেউ আর্তনাদ করে, আবার কেউ ভগবানকে ডাকতে থাকে, আবার কেউ ভয়ে দুহাতে মুখ বুজে বসে থাকে। হারান শুধু বলতে থাকে, আপনারা একটু শান্ত হয়ে বসুন, কেউ বেশি নড়াচড়া করবেন না, আমার জান থাকতে আপনাদের কিছুই হবে না। পাড়ে দাঁড়ানো নৌকাগুলোর মাঝিরাও হারানের জন্য আফসোস করতে করতে ভগবানকে ডাকে। কেউ কেউ তো আবার এই দুর্যোগেও জলে ঝাঁপ দিয়ে হারানকে বাঁচানোর জন্য তৈরি ছিল। হারান ও তার অ্যাসিস্ট্যান্ট দুজনেই দুহাতে দাঁড় টেনে আস্তে আস্তে জলের বাধা সরিয়ে যাত্রীদের পাড়ে পৌঁছে দেয়। যাত্রীরাও চোখের জলে হারানকে অনেক অনেক আশীর্বাদ করে তাদের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। হারান শুধু দাঁত বার করে হাসে, এত যাত্রীদের বাঁচিয়েও সে ছিল একদম নিশ্চুপ। আকাশে তখন মেঘ কেটে গিয়ে রোদের দেখা মিলেছে, নদীর জলও শান্ত হয়ে গিয়েছে, নদীতে আবার নৌকা চলাচল শুরু হয়ে গিয়েছে। আকাশে ভেসে বেড়াচ্ছিল সাদা মেঘ। তাদের মধ্যে একজন বলল, আজ আমাদের হারান আমাদের বংশের মান রেখেছে। আমি ওকে বলেছিলাম নেকাপড়া আমাদের জন্য নয়। আর এক মেঘ বলল, এতদিনে ও মানুষের মতো মানুষ হয়েছে, এত মানুষের জীবন বাঁচানো কি কম পুণ্যের কাজ? আমরা যেটা ওকে বোঝাতে পারিনি, আজ সে ও নিজেই বুঝেছে। পরাণের স্ত্রী পরাণের বুকে মাথা রাখে আর বলে, এতদিন পর আমাদের শান্তি হলো, এবার চলো আমরা আমাদের মুক্তির পথের দিকে এগিয়ে যাই। নিচে হারান জানতেই পারল না আকাশে কখন যেন দুটো সাদা মেঘ আস্তে আস্তে ছোট হতে হতে মিলিয়ে গেল। নিচে তখন হারান চিৎকার করে, তাড়াতাড়ি উঠুন, সাবধানে উঠুন, জিনিসপত্র যে দায়িত্বে রাখুন, নৌকা ছাড়ার সময় হয়ে গেছে।